হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি। বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফিতে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজকে তোমাদের আমি গত একটি ভিডিওতে তোমাদের ভূগাঠনিক বিদ্যা অর্থাৎ জিওটেকটনিক নিয়ে 30টা কোশ্চেন এমসিকিউ দিয়েছিলাম। যে এমসিকিউ কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট এইবারের এসএলএসটি 2025-এর জন্য। আশা করি তোমাদের আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগে এবং এই ভিডিওটাও অবশ্যই ভালো লাগবে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও এবং ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে তারা এত সুন্দর একটা গুরুত্বপূর্ণ ভিডিও তারাও পেয়ে যায়। দেখো, আজকে জিওটেকটনিক থেকে সেকেন্ড পার্টে আরও 30টা কোশ্চেন দেবো। তোমাদের বলে রাখি, এই 60টা কোশ্চেন থেকে কোশ্চেন করলে কিন্তু তোমরা পরীক্ষার খাতায় পরীক্ষার প্রশ্নে অনেক কমন পাবে। দেখো, তোমাদের যাদের প্রস্তুতি খুব অল্প সময়ের জন্য, মানে তোমরা যারা পরীক্ষার প্রস্তুতি নিতে খুব অল্প সময় পেয়েছো, তাদের জন্য এটা কিন্তু মাস্টার ক্লাস সাজেশান হতে চলেছে। তার কারণ বহু পড়ার দরকার নেই, বহু এমসিকিউ প্র্যাকটিস করার, একটা ইউনিটে সাব ইউনিট থেকে 100টা করে, কেউ 150টা 200টা করে এমসিকিউ করছে, অত মনে থাকবে না হয়তো যারা অল্প সময়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। তাই তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই 60টা কোশ্চেন করলে যা কমন আসার এর মধ্যেই চলে আসবে। চলো আলোচনা করি। দেখো, যেটা 31 নম্বর কোশ্চেন, দেখো বলছে হর্ন ব্লেড কোন শিলার রূপান্তরের ফলে সৃষ্টি হয়? এটা হবে অগাইট। কেমন? 4টে অপশান আছে, অগাইট, চুনাপাথর, সার্পেন্টাইল, মার্বেল। এটা হবে অগাইট, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর দেখো 32-এরটা আছে, ভূমিকম্পের 104 ডিগ্রি থেকে 142 ডিগ্রি কৌণিক দূরত্বকে বলা হয়, এই দূরত্বটাকে বলা হয় ছায়া বলয়। তোমরা প্রত্যেকেই জানো। আচ্ছা, তারপর চলে যাব। দেখো 33 নম্বর কোশ্চেন, এখানে গুরুমণ্ডলের আপেক্ষিক ঘনত্ব কত? দেখো, কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল আর ভূত্বক, এই তিনটের আপেক্ষিক ঘনত্ব আমাদেরকে মনে রাখতে হবে, কারণ এই তিনটে থেকে আসার খুব সম্ভাবনা থাকে। দেখো, গুরুমণ্ডলের আপেক্ষিক ঘনত্ব হচ্ছে গড়ে 4.6 গ্রাম পার ঘনসেমি। কেমন? আচ্ছা, নেক্সট চলে যাচ্ছি। দেখো, এখানে 34 নম্বর কোশ্চেনটা, যে ধরনের ভাঁজের অক্ষতলটি আনত এবং ভাঁজের দুটি বাহু একই দিকে নত, সেটি হলো ওভারটার্ন ভাঁজ বা ওভারটার্ন ফল্ট। দেখো, এইটা নেটের ক্ষেত্রে খুব কমন কোশ্চেন। তোমরা নেটের যদি ফার্স্ট ইয়ার কোশ্চেন দেখো, দেখবে এই কোশ্চেনটা অনেকবার এসেছে। ঠিক আছে, এটা হবে ওভারটার্ন ফল্ট বা ভাঁজ। আচ্ছা, 35টা এইটা তোমার হচ্ছে রিপিট হয়েছে বলে, আচ্ছা তারপর একটা 35 করেছি। দেখো, হার্টল্যান্ড ও রিমল্যান্ড এই ধারণার প্রবর্তন করেন কে? এইটা অ্যান্সার হবে, 4টে দেওয়া রয়েছে, স্পিয়ারম্যান, র্যাডচেল, ম্যাকিন্ডার, হাডসন। এটার উত্তর হবে ম্যাকিন্ডার। আচ্ছা, 36 নম্বর, দেখো, পিলির কেস নামে পরিচিত নিচের কোনটি? এইটা হচ্ছে হাওয়াই শ্রেণীর যে সমস্ত আগ্নেয়গিরি রয়েছে বা হাওয়াই ধরন, সেটা হবে। 4টে আছে, হাওয়াই, ভিসুভিও, একটা ভলক্যান, আর একটা হচ্ছে স্তম্বলি ধরন আছে। ঠিক আছে, এটা অ্যান্সার হচ্ছে হাওয়াই ধরন। আচ্ছা, তার পরবর্তী কোশ্চেন দেখো 37 নম্বর, বলছে দ্য ভ্যালি অফ 10,000 স্মোক নামে নিচের কোন আগ্নেয়গিরিটি পরিচিত? দেখো, সিসিলি দ্বীপের গঠন আছে, ভিসুভিয়াস আছে, স্তম্বলি আগ্নেয়গিরি আছে, আর আলাস্কার কাঠমাই। এটা হবে আলাস্কার কাঠমাই। তারপর দেখো ডাইক, যেটা ডাইক একটি ড্যাশ শব্দ, স্কটিশ শব্দ। দেখো, এখান থেকে যে কোনো একটা কোশ্চেন আসতেই পারে। একটা হচ্ছে, দুটোই ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ডাইক কথার অর্থ কী বা ডাইক শব্দের অর্থ কী? স্টোন ফেন্স। এটা আছে যে স্কটিশ শব্দ ডাইকের অর্থ কী? স্টোন ফেন্স। যদি অপশানে থাকে অবশ্যই করবে, আর যদি ডাইক স্টোন ফেন্স একটি ড্যাশ শব্দ, অবশ্যই এটা স্কটিশ শব্দ। কেমন? চলো পরবর্তী প্রশ্নে। আচ্ছা, এরপর দেখো কি বলছে 39-এর প্রশ্নটা, বলছে প্লাগডম চওড়া ছাতার মতো শীর্ষদেশযুক্ত হলে তাকে কি বলে? অ্যান্সার 4টে দিয়েছে। দেখো, তোমার হচ্ছে অপশান 4টে দিয়েছে, হর্নিটো, স্প্যাটার শঙ্কু, থলয়েড আর ক্যালডেরা। দেখো, এটার অ্যান্সার হবে থলয়েড। দেখো, এইখানে যেগুলো অপশান আছে এগুলো সব আগ্নেয় পদার্থের সাথে যুক্ত বা আগ্নেয়গিরিজাত কিছু ভূমিরূপ, তাই তো? এবার তোমাদেরকে প্রত্যেককে মনে রাখতে হবে যে এইগুলো অ্যাকচুয়ালি কী, প্লাগডম কী। হ্যাঁ, প্লাগডম হচ্ছে তোমার যে নিঃসারী অগ্নুৎপাত হলেই সেটা কিন্তু তোমার ভূপৃষ্ঠের বাইরে আসবে লাভাটা, তাই তো? তাহলে সেই নিঃসারী অগ্নুৎপাতের ফলে কি হয়? লাভা যখন বাইরে আসে, এই প্লাগডমের ক্ষেত্রে সান্দ্র রায়োলাইট সমৃদ্ধ লাভা যখন বাইরে আসে, এসে কি হয় না, জমাটবদ্ধ হয়ে তোমার হচ্ছে স্বল্প উচ্চতা সম্পন্ন যখন গম্বুজাকৃতির ভূমিরূপ তৈরি করে, তাকে হচ্ছে প্লাগডম বলে। এবার এই প্লাগডমের মাথা যখন চওড়া হয়, ছাতার মতো হয়, তাকে থলয়েড বলে। আচ্ছা, হর্নিটো কাকে বলে? হর্নিটো হচ্ছে যখন ওই আগ্নেয় পদার্থ বা লাভা বাইরে এসে অত্যাধিক শীতল হয়ে যখন তোমার জমাট বাঁধছে, তখন যদি খাড়া পার্শ্ব ঢালযুক্ত শঙ্কু আকৃতির ভূমিরূপ সৃষ্টি করে, তাকে কিন্তু বলা হচ্ছে হর্নিটো। এবার দেখো, এখানে একটা আছে ক্যালডেরা। তোমাদের ক্যালডেরা জানার আগে তোমাদেরকে কিন্তু ওই তোমার এটা জেনে নিতে হবে যে জ্বালামুখ কাকে বলে। জ্বালামুখ হচ্ছে
যে পথের মধ্যে দিয়ে আগ্নেয় পদার্থ বাইরে আসে তাকে হচ্ছে জ্বালামুখ বলে। সেই জ্বালামুখ যখন একাধিকবার সেই জ্বালামুখ দিয়ে একাধিকবার বা দ্বিতীয়বার যখন আবার অগ্নুৎপাত হচ্ছে, তখন কী হয়, সেই জ্বালামুখে বিস্ফোরণ হয়, আবার সেটা বৃহদাকৃতির হয়ে যায় জ্বালামুখটা। তাহলে এই বৃহদাকৃতির অগভীর বিশাল আকৃতির জ্বালামুখকে বলা হয় ক্যালডেরা। এবার এই ক্যালডেরায় অনেক সময় বৃষ্টির জল জমে কিন্তু হ্রদ সৃষ্টি হয়, তাকে কিন্তু আগ্নেয় হ্রদ বলে। যেমন একটা উদাহরণ আছে, সুমাত্রা টোবা হ্রদ হচ্ছে পৃথিবীর বৃহত্তম আগ্নেয় হ্রদ। কেমন? আচ্ছা, তখন স্প্যাটার শঙ্কুটা বলতে ভুলে গেলাম। স্প্যাটার শঙ্কুটা ওই হর্নিটোর মতোই, মানে লাভা বাইরে এসে শক্ত হয়ে যখন নিচু খাড়া পার্শ্বঢালযুক্ত ছোট্ট ঢিবি বা পাহাড়ের মতো সৃষ্টি করে, যার শঙ্কুগুলোর উচ্চতা ওই 3 থেকে 4 মিটার করে থাকে, এরকম হয়, তাকে কিন্তু স্প্যাটার শঙ্কু বলে। কেমন? ওকে, এবার পরবর্তী চলে যাচ্ছি 40-এরটা। মহাদেশীয় এবং মহাসাগরীয় পাতের সংঘর্ষের ফলে মহাসাগরীয় পাতের কিছুটা অংশ মহাদেশীয় পাতের ওপরে উঠে যায়, একে কি বলে? এটাকে প্লেট টেকটনিক্স বলে। দেখো, যেখানে অভিসারী পাত সীমান্ত, সেই অভিসারী পাত সীমান্তে কী হচ্ছে, একটা পাত আর একটা পাতের তলায় প্রবেশ করছে। যেহেতু মহাসাগরীয় পাত ভারী, সে মহাদেশীয় পাতের তলায় প্রবেশ করে। এখন একটা জিনিস একটা তলায় প্রবেশ করছে মানে সেইখানে তো তোমার চেঁচে কিছু একটার ওপর উঠবে, যেটা প্রবেশ করছে যার চাচা অংশটা যার নিচে যাচ্ছে, মানে যে মহাদেশীয় পাতের তার উপরে উঠে যায়। তো এইভাবে এটাকেই প্লেট টেকটনিক্স বলে। আচ্ছা, তারপর দেখো তোমার হচ্ছে 41-এরটা আছে, কাকে প্লুটোনিক শিলা বলে? এইটা চোখ কান বুঝে গ্রানাইটকে প্লুটোনিক বলে। তারপর দেখো বলছে তাপীয় সংকোচন মতবাদের প্রবক্তাকে? জেমস হল, না ডানা, না জেফ্রিস, না ওয়েগনার, না মর্গ্যান? এইটা হচ্ছে জেফ্রিস। তাপীয় সংকোচন মতবাদ দিয়েছিল জেফ্রিস। যে কয়েকটা মতবাদ তোমাদের মনে রাখতে বলেছিলাম, সেইগুলো অবশ্যই তোমরা বিভিন্ন বইয়ে পেয়ে যাবে এবং সেইগুলো থেকে কোশ্চেন আসে, তো সেই মতবাদগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। কেমন? ওকে, তারপর কি বলছে দেখো, মহীভাবক ও গিরিজনী আলোড়নকে ভূ বিপর্যয় বা ডায়াস্ট্রোফিজম বলেছেন কে? আর্থার হোমস, গিলবার্ট, মর্গ্যান, না জেফ্রিস? এটা গিলবার্ট বলেছেন। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো, বলছে কাকে প্রাইমেভাল অফ প্যাসিফিক ওশান বলা হয়? সমগ্র ভূখণ্ডকে, লরেশিয়াকে, প্যানজিয়াকে, না গন্ডোয়াল্যান্ডকে? এটা হচ্ছে প্যানজিয়া কি না, যখন মহাদেশগুলো একত্রে অবস্থান করতো সেই বিশাল আকৃতির স্থলভাগকে বলা হচ্ছে প্যানজিয়া, আর তাকে ঘিরে যে বিশাল আকৃতির জলভাগ থাকতো তাকে বলা হতো প্যানথালাসা। কেমন? আচ্ছা, তারপর হচ্ছে 45 নম্বর কোশ্চেনটা, বেনিয়ফ জোনের ঢাল ভূপৃষ্ঠের সঙ্গে প্রায় থাকে, এইটা হচ্ছে 45 ডিগ্রি, 90 ডিগ্রির অর্ধেক 45 ডিগ্রি থাকে। তাহলে এটা ভুল করো না কিন্তু পরীক্ষায় আসলে। এবার দেখো 46 নম্বর হচ্ছে হিন্টারল্যান্ড ও ফোরল্যান্ডের ধারণা দেন কে? মর্গ্যান, হাডসন, আর্গ্যান্ড আর হচ্ছে ম্যাকিন্ডা। আর্গ্যান্ড এই দুটো অনেকে কনফিউজ করে ফেলে বা কনফিউশনে পড়ে যায় বা গুলিয়ে ফেলে, যে একটা হচ্ছে হিন্টারল্যান্ড ও ফোরল্যান্ড, আর একটা হচ্ছে হার্টল্যান্ড অ্যান্ড রিমল্যান্ড। হার্টল্যান্ড এবং রিমল্যান্ডের ধারণাটা দিয়েছিল ম্যাকিন্ডার, যেটা ডি এর অপশান আছে, আর হিন্টারল্যান্ড আর ফোরল্যান্ডের ধারণাটা দিয়েছে আর্গ্যান্ড। ঠিক আছে, আচ্ছা, লেভেল অফ কম্পেনসেশন ধারণাটা দেন, এটা হচ্ছে এইডি, জেটি উইলসন, প্র্যাট, ওয়েগনার। প্র্যাট, তাই তো, কারণ প্র্যাটই হচ্ছে সমস্ত প্রতিবিধান তলের কথা বলেছিল প্র্যাট। তাহলে কম্পেনসেশন মানে প্রতিবিধান তল, লেভেল অফ কম্পেনসেশন মানে। ওকে, নেক্সট প্রশ্ন 48-এরটা হচ্ছে, গভীর জলের অধক্ষেপণের সঙ্গে অগ্নুৎগিরিতে পদার্থের অসমসত্ব মিশ্রণকে কি বলে? এটা হচ্ছে মেলাঙ্গি। এটা তোমরা জানো যে গভীর সমুদ্রে যে অবক্ষেপণ সঞ্চয় হয় তার সঙ্গে আগ্নেয় পদার্থ মিশ্রিত যে অসমসত্ব মিশ্রণ সেটাকে বলা হয় মেলাঙ্গি। আচ্ছা, বলছে যখন অগ্নুৎপাতে আগ্নেয়গিরির গা বেয়ে অতি উত্তপ্ত গ্যাস, জল, ভস্ম, প্রজ্বলিত শিলার মিশ্রণ প্রবাহ হয়, তাকে ফরাসি ভাষায় কি বলে? এইখানে কিন্তু জ্বলন্ত শিলা বেরোবে, তাই তো, গ্যাস, জল, ভস্মর সাথে জ্বলন্ত শিলা বেরোবে, সেটাকে বলা হয় নুয়ে আর্দেন্তি। ঠিক আছে, আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেনটা পরবর্তী কোশ্চেনে দেওয়া হয়েছে। দেখো, বলছে জ্বলন্ত ভস্ম জমাটবদ্ধ হয়ে ভূমিরূপের গঠনকারী যে আগ্নেয় পদার্থ গঠন করে তাকে কি বলে? যে জ্বলন্ত ভস্ম জ্বালামুখ দিয়ে বাইরে বেরোচ্ছে, সেটা এসে কি হচ্ছে, ঠান্ডা হয়ে জমাটবদ্ধ হয়ে যে আগ্নেয় পদার্থ তৈরি করছে তাকে বলা হচ্ছে ইগনিমব্রাইট। কেমন? ওকে, এই দুটোর মধ্যে একটা অনেক সময় আসে, একটা নুয়ে আর্দান্তিটা মনে রাখবে, ওখানে কিন্তু জ্বলন্ত শিলা বেরোচ্ছে, আর এখানে কি হচ্ছে, যে জ্বলন্ত ভস্মগুলো সেগুলো বাইরে এসে শীতল হয়ে জমাটবদ্ধ হয়ে যে আগ্নেয় পদার্থ তৈরি করছে তাকে বলা হচ্ছে ইগনিমব্রাইট। ওকে, চলো পরবর্তী কোশ্চেন
দেখো তারপর আছে বলছে ভারতের ডেকান ট্র্যাপ অঞ্চলে দেখা যায় শিল, ডাইক, স্টক, বস। এটা হচ্ছে ডাইক। দাক্ষিণাত্যে, ভারতের দাক্ষিণাত্য মালভূমিতে দাক্ষিণাত্য মালভূমি ডেকান ট্র্যাপে কী দেখা যাচ্ছে? ডাইক দেখা যাচ্ছে। এবার এইটা অনেকে গুলিয়ে ফেলে যে কোনটা শিল কোনটা ডাইক। দেখো শিল ডাইক দুটোই হচ্ছে উদ্বেদী আগ্নেয়শিলা। এই উদ্বেদী আগ্নেয়শিলার মধ্যে শিল সবসময় মনে রাখবে যে এটা কোনটা অনুভূমিক কোনটা উলম্ব। শিল দেখো তোমরা শিল নড়ার কথা কল্পনা করো, শিল হচ্ছে নিচে শোয়ানো অবস্থায় থাকে, তাহলে শিলটা অনুভূমিক। আর ডাইকটাকে যদি তুমি নড়ার সাথে তুলনা করো তাহলে ডাইকটা হবে উলম্ব। এখন এটা তির্যক হতে পারে, একদম স্ট্রেট উলম্ব হতে পারে, এরকম ভাগ হয়। আচ্ছা, তারপর দেখো 52, মুক্তভাজের ক্ষেত্রে বায়ুদ্বয়ের মধ্যবর্তী কোণের মান কত? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 60 ডিগ্রি থেকে 120 ডিগ্রি। মুক্তভাজের ক্ষেত্রে বায়ুদ্বয়ের মধ্যবর্তী কোণের মান 60 ডিগ্রি থেকে 120 ডিগ্রি। তারপরে প্রশ্ন দেখো, একনত ভাঁজের অপ্রতিসম ঢালের আয়াম বরাবর গঠিত উচ্চভূমিকে বলে কোয়েস্টা। এটাও খুব ইম্পর্টেন্ট। একনত ভাঁজের অপ্রতিসম ঢালের আয়াম বরাবর গঠিত উচ্চভূমিকে বলে কোয়েস্টা। বাকি অপশানগুলো তোমরা অবশ্যই দেখবে পাশাপাশি। আচ্ছা, পি তরঙ্গের গতিবেগ হলো, পি তরঙ্গের গতিবেগ 6 কিমি পার সেকেন্ড। কেমন? আচ্ছা, এবার বলছে লহরী চিহ্ন দেখা যায় কোন শিলায়? আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা, আদি শিলায়। পাললিক শিলা। পাললিক শিলা দীর্ঘদিন ধরে ধীরে 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 জমাটবদ্ধ হয়, তারপর হচ্ছে ওপরের চাপে নিচের তাপে সেটা পাললিক শিলায় পরিণত হয়। পাললিক শিলায় ফসিল জীবাশ্ম দেখা যায়, তাই তো? আমরা সবই পড়েছি। আচ্ছা, তারপর বলো, তারপরে কোশ্চেন দেখো, এক বা একাধিক খনিজের সমন্বয়ে যে পদার্থটি সৃষ্টি হয় তাকে শিলা বলে। এটা কে বলেছে? তো শিলা যখনই পড়তে যাও শিলার ডেফিনেশনে এই লোকটার কথা পাও, হফম্যানের কথা পাও, তাই তো? তার ডেফিনেশনটা পাও, তাহলে হফম্যান। ওকে, তারপরে কোশ্চেন দেখো, অফিওলাইট স্যুট কি? এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। মহাদেশের ওপর প্রতিস্থাপিত মহাদেশীয় ভূত্বকের অংশ। 4টে অপশান আছে, তাহলে প্রথমটাই অ্যান্সার। দ্বিতীয়টা ছিল মহাসাগরের তলদেশের চৌম্বকীয় উপাদান। তৃতীয়টা ছিল মহাদেশের প্রান্ত সীমানায় সঞ্চিত পলরাশি আর পলিরাশি। আর হচ্ছে ডিএরটা ক্ষুদ্র মহাদেশ। এটা প্রথমের উত্তরটা হবে মহাদেশের ওপর প্রতিস্থাপিত মহাদেশীয় ভূত্বকের অংশ। এই দেখো পরবর্তী প্রশ্ন 58টা, জিওক্লাইন কথাটি ব্যবহার করেন কে? একটা জেমস হল ও ডানা, সেলবি, নাকি আর্গেন্ট, নাকি হচ্ছে উইলিয়ামসন। দেখো এর উত্তরটা হচ্ছে শেলবি। এটা অনেকে গুলিয়ে ফেলে। একটা হচ্ছে জিওসিনক্লাইন আর একটা হচ্ছে জিওক্লাইন। জিওসিনক্লাইনটা হচ্ছে যেটা মহীখাত তত্ত্ব, যেটা দিয়েছিল জেমস হল ও ডানা, ওই যে একেরটা। আর এটা হচ্ছে, এটা খুব মানে ভালো করে তোমরা দেখবে পরীক্ষায় আসলে কোনটা আসছে। আর জিওক্লাইন হলে এটা হবে সেলবি। তারপর দেখো 59এরটা, ভূত্বক গঠনে নিম্নলিখিত কোনটির শতকরা ভাগ বেশি? দেখো ভূত্বক গঠন যে সমস্ত উপাদানগুলো দিয়ে হয় তার মধ্যে সর্বাধিক পরিমাণ অক্সিজেন থাকে। অক্সিজেনের মাত্রাটা থাকে তোমার 46.60%। তারপর সিলিকনের পরিমাণ থাকে, হ্যাঁ, তার 27 তোমার হচ্ছে 72% থাকে। তারপর অ্যালুমিনিয়াম থাকে, তারপর লোহা থাকে, তারপর সোডিয়ামের পার্সেন্টেজ থাকে। আচ্ছা, তারপর হচ্ছে দেখো পরবর্তী প্রশ্ন, উইলসন চক্র। এটাও খুব ইম্পর্টেন্ট। উইলসন চক্র মডেল বর্ণনা করে পর্বত সৃষ্টির পর্যায়, পর্যায়ক্রমিক সমস্থিতিগত ভারসাম্য, মহাসাগরীয় তলের সংকোচন ও প্রসারণ পর্যায়, পাতের সৃষ্টি ও ধ্বংসের পর্যায়। এটা হচ্ছে সিয়েরটা উত্তর, মহাসাগরীয় তলের সংকোচন ও প্রসারণ পর্যায়। ঠিক আছে, উইলসন চক্র মডেলে দেখানো হয়, বর্ণনা করা হয়। আচ্ছা, এর সঙ্গে আরেকটা কোশ্চেন জুড়ে দেবো, দেখবে শিয়াল ও সীমা স্তর প্রথমকে ভাগ করেন বা শ্রেণী বিভাগ করেন, সেটা হচ্ছে সুয়েস উত্তর হবে, সুয়েস। কেমন? ওটা মনে রেখো, ওটাও একটু ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, ধন্যবাদ।